সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই সপ্তাহের আইন বিষয়ক আলোচনা ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান। বরাবর মতোই আপনাদের সঙ্গে আছি আমি এটিএম নুরুজ্জামান এবং আমাদের সঙ্গে একটু সময়ের মধ্যেই যুক্ত হবেন আমাদের সবার প্রিয় সলিসিটর শাফি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউকেতে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় রিসেন্ট যেসব পরিবর্তন বা যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে একটি হোয়াইট পেপার প্রপোজাল এসেছে এবং সেই প্রপোজালে কি কি বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আমরা আজকে এই আলোচনায় তুলে নিয়ে আসব। এবং আমাদের সঙ্গে বরাবর মতো এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী সলিসিটর সাহেব। স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রামের জন্য। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন। মনিরুজ্জামান ভাই, খুবই রাইট একটা টপিক আপনি চুজ করছেন, থ্যাংক ইউ আপনাকে। কারণ এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আমরা ফেস করতেছি। আমরা কিন্তু এই বিষয়ে আমরা হোয়াইট পেপারের উপর আলোচনা করছি বিফোর, কিন্তু আমরা কেয়ার ওয়ার্কার পার্টিকুলারলি এই এরিয়াটা আমরা কভার দেই নাই। সো সেজন্য অনেক কোয়েশ্চেন আসতেছে। সো হোপফুলি উইল টু আনসার টুডে। অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা খুব শীঘ্রই সেই কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দেব। এছাড়াও আপনারা স্ক্রিন উপরে যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে কল দিয়ে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং প্রশ্ন রাখতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ইউকেতে কিছুদিন আগে বা আমাদের কয়েক মাস ধরে বা গত 1 বছর ধরে একটি বিষয় খুব আলোচিত হয়েছে, সেটি হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা। কেয়ার ওয়ার্কার ভিসায় বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাদের ভাই বন্ধুরা এসছেন, কিন্তু দেখা গেছে একটি পর্যায়ে সেই কেয়ার ওয়ার্কারের যে সুনিউজ বা এই শুভ সংবাদটি অনেকের জন্য আসলে কাল হয়ে দাঁড়িয়েছে। অনেকে সবকিছু শেষ করে এখানে আসার পরে দেখা গেছে তাদের জব নাই, তাদের এবং কয়েকদিন পরে অনেকের কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেকে আবার দেশেও চলে যেতে হয়েছে হাজার পাউন্ড খরচ করে। আর অন্যদিকে একটি গোষ্ঠী তারা বাড়ি গাড়ি বা ফ্ল্যাট বানিয়ে বেশ ভালোই পয়সা পাতি কামিয়ে ভালোই আছেন। তো এমন একটা পরিস্থিতিতে আমরা দেখেছি যে সরকারের বা বিভিন্ন মিডিয়ায় সেটি অ্যাটেনশন এসেছে এবং এ নিয়ে অনেক ভাবে সরকারি অনেক পর্যায়ে এটা আলোচনা হয়েছে সাহেবই। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখলাম যে এই হোয়াইট পেপারে এই হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা বা এই ক্যাটাগরিকে স্কিল ওয়ার্ক ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছে। তো আপনি যদি কাইন্ডলি একটু জাস্ট শুধু হোয়াইট পেপারের এই আজকের আমাদের টপিক যে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ওয়ার্কার যে ক্যাটাগরিকে নিয়ে কিভাবে আলোচনা করা হয়েছে এবং কি প্রপোজাল রাখা হয়েছে এবং কি পরিবর্তন আসতে পারে সেটি নিয়ে যদি একটু কাইন্ডলি আমাদের আলোকপাত করতেন প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আপনার কোয়েশনের জন্য। সো প্রথমে আমরা একটু বলে রাখি যে হোয়াইট পেপারের যে প্রপোজাল গুলা এগুলা কিন্তু এখনো রুলস আকারে আসে নাই। আপনারা প্যানিক করার কোনো কিছু নাই, দিজ আর দ্য প্রপোজাল। এখন কবে এটা ইমপ্লিমেন্ট হবে এটা আসলে সময় বলে দেবে, বাট এখন পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট হয় নাই। তো এখন যেগুলো আমরা আলোচনা করতেছি দ্যার ইজ এ প্রবাবিলিটি যে এই চেঞ্জেস গুলা হতে পারে। এখানে একটু প্রপোজাল দেওয়া হয়েছে। এখন এটা প্রনস এন্ড ক্রনস এটা পালটিকে দেখে সরকার সিদ্ধান্ত নিবে আদৌ এটাকে রুলস হিসাবে রূপান্তর করা যায় কিনা বা রুলস হিসাবে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। সো দিজ আর দ্য প্রপোজাল। সো এটা আমরা ধরে নিতে হবে এটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। আমরা এটা নিয়ে প্যানিক না করার জন্য, যেহেতু আমরা অনেক কোয়েশ্চেন ফেস করতেছি, সেজন্য আমরা এখানে কিছু জিনিস বলে রাখা ভালো মনিরুজ্জামান ভাই। যারা অলরেডি আপনার স্কিল ওয়ার্কারে আছেন, যেমন এখানে কিছু সংশয় আছে যে আমাদের কি এই নতুন রুলস আমাদের কি ইমপ্যাক্ট করবে কিনা। যারা অলরেডি আছেন স্কিল ওয়ার্কারে তাদের জন্য আমার মনে হয় না কোনো ইমপ্যাক্ট আসবে, যেটা আমরা আগে বলেছিলাম। সো এখন আমরা যদি হোয়াইট পেপারের যে প্রপোজাল গুলো আমরা যদি প্রপারলি কনসিডার করি, দেয়ার আর ফিউ থিংস যেটা আপনার কেয়ার ওয়ার্কারের পার্টিকুলারলি কেয়ার ওয়ার্কারের জন্য ইয়ে হবে। সো একটা জিনিস বলতেছে ওনারা, প্রথম যে পরিবর্তনটা মানে প্রপোজ করা হয়েছে, প্রথম পরিবর্তনটা হচ্ছে এইটা যে কেয়ার ওয়ার্কার বা হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের আপনার কেয়ার ওয়ার্কারের পার্টিকুলারলি ওনারা কোনো ওভারসিজ থেকে কোনো ইমিগ্রেন্ট নিয়ে আসতে পারবেন না। সো এখানে
ওভারসিজ থেকে নিয়ে আসতে পারবেন না, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার কোনো কোর্স ইস্যু করবেন না কোনো ওভারসিজ ক্যান্ডিডেটের জন্য এবং ওভারসিজ থেকে কাউকে নিয়ে আসতে পারবেন না। সো এখন যারা কেয়ার ওয়ার্কার ভবিষ্যতে এদেশে যারা অ্যাপ্লিকেশন করতে চাইবেন, সেই ক্ষেত্রে হয়তোবা যারা উনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কেয়ার ওয়ার্কারটা যারা অলরেডি চলে আসছেন তারা কেয়ার ওয়ার্কারের ইনসাইড কেয়ার ওয়ার্কারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যদি এর অপরচুনিটি থাকে। এখন এইটা হচ্ছে একটা পরিবর্তন। সো এই পরিবর্তন যদি হয়, এটার ইমপ্যাক্ট কিভাবে পড়বে? সো অনেকের ইচ্ছা আছে এদেশে এজ এ কেয়ার ওয়ার্কার হিসেবে আসা বা আপনার এই সেক্টরে কাজ করা। সেক্ষেত্রে উনারা ইমপ্যাক্টেড হবেন হিউজলি। এবং এখানে আমাদের যারা স্পন্সর আছেন, যারা বিভিন্ন কেয়ার এজেন্সি বা এগুলা, উনারা হয়তো ম্যান পাওয়ার শর্টেজের সম্মুখীন হতে পারেন। এটা মনিরুজ্জামান ভাই আগেই আমি বলেছি, এটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মতো। যদি এদেশের ডিমান্ড থাকে ম্যান পাওয়ারের, তখন তারা এটা সাপ্লাই বৃদ্ধি করার জন্য নতুন নতুন রুট ওনারা ইনভেন্ট করেন এবং যখন ওনাদের প্রয়োজনটা মিটে যায়, তখন ডিমান্ডটা কমে যায়, তখন এই রুটগুলাকে ওনারা সংকীর্ণ করে ফেলেন, কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করে ফেলেন। সো এটা হচ্ছে একটা প্রবলেম। সো এটা আমরা ধরে নিতে পারি যে ইন ফিউচারে দে উইল ক্লোজ ডাউন দিস হোল রুট। এই রুটটা ক্লোজ ডাউন হয়ে যাবে কমপ্লিটলি দেশ থেকে, আর নিয়ে আসা যাবে না। বাট এখানে বলা হয় না যে এই দেশ থেকে যারা সুইচিং করতে পারবেন, এক্সটেনশন করতে পারবেন, ওনাদের বেলায় এখানে কোনো ইয়ের কথা বলা হয় নাই। সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে মনিরুজ্জামান ভাই, আমি একসাথে বলে ফেলতেছি সব। জি, জি, আপনি যদি কাইন্ডলি এখন সেকেন্ডে যাওয়ার আগে যদি কাইন্ডলি একটু ইন্টারাপ্ট করি। আপনি বললেন যে বাইরে থেকে দেশের বাইরে ইউকের বাইরে থেকে আনা যাবে না। এখন ধরুন অনেকের একটা প্রশ্ন আসতেই পারে যে অনেকের ইস্যু হয়ে গেছে। অনেকে আবেদন করে ফেলছে। তাদের বেলায় কি এই পরিবর্তনগুলো কাজে আসবে কিনা বা তারা কি সমস্যার সম্মুখীন হবে কিনা? মনিরুজ্জামান ভাই, কোর্স যদি ইস্যু হয়, টু বি ভেরি অনেস্ট, কোর্স ইস্যুর সাথে কিন্তু এটা কোনো অ্যাপ্লিকেশনের কোনো ইয়ে নাই। একটা কোর্স ইস্যু হওয়ার ৩ মাস সময় থাকে অ্যাপ্লিকেশন করার জন্য। আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, এই পয়েন্ট থেকে কনসিডার করা হবে আপনার রুলস কি এপ্লাই হবে। এবং যারা অলরেডি আজকে যদি অ্যাপ্লিকেশন করে ফেলেন, আজকের রুলটা অ্যাপ্লিকেবল হবে। এখন পরিবর্তন কবে হবে এটা কিন্তু আমরা জানি না। পরিবর্তনের আগ মুহূর্ত পর্যন্ত যদি উনারা অ্যাপ্লিকেশন করে ফেলেন, তাহলে উনারা এখন যে রুলস আছে এই রুলসটা উনাদের ওই রুলস অনুযায়ী তাদের সাবসিকুয়েন্ট যে এক্সটেনশন অথবা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন, এই রুলস অনুযায়ী সেটেলমেন্ট বা অ্যাপ্লিকেশন হবে। এখানে মনিরুজ্জামান ভাই সবচেয়ে মজার জিনিস কি, এখানে আবার যদি আমরা একটু অতীতে যাই, তখন একটা পরিবর্তন হয় এবং ওই পরিবর্তনে বলা হয়েছে যারা কোর্স ইস্যু হয়েছে সো এন্ড সো ডেটের আগে, ওনাদের জন্য আরেক রুলস। সো আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না অ্যাপ্লিকেশন দা কোর্স ডেট, কোর্স কবে ইস্যু হয়েছে না অ্যাপ্লিকেশন ডেট, বাট জেনারেলি স্পিকিং আমরা যখনই একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, তখনই আমরা সাবমিট করি আন্ডার দ্য রুলস। কোনো কোর্স বা ইউনিভার্সিটি যদি কোনো কাজ ইস্যু করে, ওইটা কিন্তু সাবমিশন বা হোম অফিসের সাথে কিন্তু আপনার সম্পর্ক না। এটা হচ্ছে কোর্স মানে কি? কোর্স মানে হচ্ছে এস এ রিলেশনশিপ বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। আপনি যখন হোম অফিসে অ্যাপ্লিকেশন করবেন, লোক মাই এমপ্লয়ার ইজ সো এন্ড সো, উনি আমাকে স্পন্সর করতেছেন এই জবের জন্য, আমি কাজ করতে চাচ্ছি, আমাকে তুমি লিভ দাও, তখন আপনি হোম অফিসের সাথে সম্পর্কটা করলেন। সো আমি মনে করি এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন আপনার যে রুলসটা থাকবে ওই রুলসটা অ্যাপ্লিকেবল হবে, নট এট দ্য টাইম অফ ইস্যুইং দ্য কোর্স। অনেক ধন্যবাদ সাহেব। আমার মনে হয় একদম ক্লিয়ার সাহেব। আমি এই ফাঁকে একটি কমেন্ট নিয়ে নিই কাইন্ডলি। ফাতিমা বেগম উনি বলছেন যে সালাম এবং ঈদ মোবারক জানিয়েছেন উনি। সালাম 20 ইয়ার্স রুটে অ্যাপ্লিকেশনে কতদিন লাগতে পারে? তো প্রশ্নটা এভাবে যে সাহেব যদি কেউ 20 ইয়ার্স রুটে অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশনের রেজাল্ট পেতে আসলে কতদিন লাগতে পারে? ধন্যবাদ। নরমাল টাইম ফ্রেম হচ্ছে 6 মান্থস, বাট মেইনলি আপনারা এখন যারা অ্যাপ্লিকেশন করতেছেন 9 থেকে 12 মাস সময় লাগতেছে। এনি FLRFP অ্যাপ্লিকেশন ইট টেকস অ্যারাউন্ড 9 to 12 মান্থস। খুব রেয়ার অকেশনে উইদিন 6 মান্থস নরমালি তারা দিয়ে দেয়, বা এটা নরমাল টাইম ফ্রেম হচ্ছে 6 মান্থস। দে সাপোজ টু মেক আ ডিসিশন উইদিন 6 মান্থস, বা এটা সাধারণত তারা করে না। এবং বর্তমানে আমরা যে টাইম ফ্রেম দেখতেছি বিভিন্ন অ্যাপ্লিকেশনে, এটা হচ্ছে 9 থেকে 12 মাসের সময় লাগবে। অনেক ধন্যবাদ সাহেব। আরেকটি কোশ্চেন এসেছে, সেটি হচ্ছে যে ওয়ার্ক পারমিটের এমপ্লয়ার সেই স্কিল ওয়ার্কার, তার এমপ্লয়ার ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাকে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে কি হতে পারে? কিভাবে সে জানবে যে তার ভিসাটি এখন আছে কি আছে না এবং এটার পরবর্তী অ্যাকশনটি কি হতে পারে?
প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং এটা সবচেয়ে ভালো জিনিস কি, আমি এটার সবচেয়ে ভালো জিনিস যেটা এখন বর্তমানে ই ভিসা, ই ভিসাটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস এই ক্ষেত্রে, এই পার্টিকুলার জিনিসের জন্য ই ভিসা সর্বোত্তম একটা পন্থা, যেখানে আপনি আপনার নিমিষেই আপনার আইডি এবং আপনার পাসপোর্ট দিয়ে আপনি ঢুকে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। সো আপনার ভিসা আছে কি না ওই জায়গায় আপনি চেক করতে পারবেন। আরেকটা মজার জিনিস কি, আপনি যখন এই ই ভিসাটা করলেন তখন কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলছেন উইথ ইউর ইমেল অ্যাড্রেস। সো আপনি যখনই কোনো কাটেলমেন্ট ইস্যু হয় অথবা হোম অফিসের কোনো করসপন্ডেন্স হয়, অটোমেটিক ওইটা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার এখানে বইয়ের কোনো কিছু নাই। সো দিস ইজ দ্য ওয়ে। এখন আপনার যদি ই ভিসা এটার কোনো যদি পরিবর্তন না দেখেন, দ্যাট মিনস এখনো কোনো পরিবর্তন হয় নাই, আপনার ইমেইলে যদি কোনো কাটেলমেন্ট লেটার না আসে, সেই ক্ষেত্রে কোনো কাটেলমেন্ট আপনার আসেনি। সো আপনার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে কেন আপনাকে কাজ দেওয়া হচ্ছে না, আপনার কি জব টার্মিনেট করা হয়েছে কিনা, আপনার উইথড্র করা হয়েছে কিনা। ইউ সাপোজ টু টেক অল দিস ইনফরমেশন। মনিরুজ্জামান ভাই, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় অ্যাপ্লিকেন্ট, আমি একটু লম্বা করে মনিরুজ্জামান ভাই, এটা অন্যদের সুবিধা হবে। অনেকে মনে করেন যে আমি তো কাটেলমেন্ট লেটার পাই নাই, সেক্ষেত্রে আমার কোনো চিন্তা করার কিছু নাই। সত্যিকার অর্থে এখানে রেসপন্সিবিলিটি কিন্তু অ্যাপ্লিকেন্টেরও আছে। এজ এ এমপ্লয়ি হিসেবে যখন আসেন, যারা কেউ স্পন্সর করে, আপনার কিন্তু এখানে দায়বদ্ধতা আছে। যেমন এখানে আপনি দেখবেন কোর্সটা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে দেখতে পারবেন যে এখানে পার্টিকুলার আওয়ার্স এর কথা বলা হয়েছে, স্যালারি কত পাবেন এটার কথা বলা হয়েছে। সো দিজ আর ইউর কন্ডিশনস। কারণ আপনারা যদি এই কন্ডিশন গুলো ফুলফিল না করেন তাহলে প্রবলেম। কারণ আপনি যখন দেখতেছেন আপনাকে কাজ দিচ্ছে না, আপনি কি এমপ্লয়ারের সাথে যোগাযোগ করছিলেন, আপনি কি হোম অফিসের সাথে যোগাযোগ করছিলেন, অনেকে কাটেলমেন্টের জন্য অপেক্ষা করতেছে, কাটেলমেন্ট আসতেছে না, এরকম করে আমরা অনেক দেখছি অতীতে। দেখা গেছে যে কাটেলমেন্ট তাকে ইমেইলে দিয়ে দিচ্ছে, ওইটা জাঙ্ক ফোল্ডারে চলে গেছে, অথবা পোস্টে দিছে, উনি পান নাই। সো ইয়ে করে ফেলছে। সো উনি কিন্তু নিজে ইনিশিয়েটিভ নেন নাই, নিজে কোনো অ্যাকশন নেন নাই। সেক্ষেত্রে আপনাদেরকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনারা ই ভিসাতে চেক করতে পারবেন, এমপ্লয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, হোম অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাহেব ভাই। এবং পরবর্তীতে আমি আরেকটি প্রশ্ন, নাম প্রকাশ অনিচ্ছুক একটি প্রশ্ন। একজন স্কিল ওয়ার্কার, সরি, একজন সেটেল পারসন ইউকেতে, সে তার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছে এবং তার 2টি জব আছে। আমরা জানি যে আমাদের কেউ যদি তার ওয়াইফকে আনতে চায় বা ডিপেন্ডেন্টকে আনতে চায়, তাহলে 29,000 স্যালারি দেখাতে হয়। ওনার 2টি জব মিলিয়ে ওনার 6 মাসে, লাস্ট 6 মান্থসে ওনার 15,000 ইনকাম আছে। এখন এই ক্ষেত্রে উনি কি 6 মাসের পে স্লিপ দেখিয়ে এবং ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে? না, যেহেতু একটি না 2টি জব, সেটি কম্বাইন করে দেখাচ্ছে, সেখানে তার 1 বছরের তার স্যালারি বা পে স্লিপ দেখাতে হবে। কোনটি তার জন্য? হ্যাঁ, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। সো অ্যাপেন্ডিক্স এফএম এ আমরা যখনই অ্যাপ্লিকেশন করি, আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 29,000। এটা বিভিন্নভাবে ইয়ে করা যায়। সো আপনার যে সিচুয়েশন বলছেন, এটাকে আমরা ক্যাটাগরি এ হিসেবে ধরে নিতে পারি, আপনার স্যালারিড এমপ্লয়মেন্ট বা নন স্যালারিড এমপ্লয়মেন্ট। তো এই ক্ষেত্রে যদি 2টা জব থাকে, 2 জব এবং ওনারা 6 মাসের সময় দেখাতে হবে, 6 মাসে ওনাদের টোটাল ইনকাম কি। সো এটার ক্যালকুলেশনের মেথডটা হচ্ছে ডিপেন্ড করে ওনাদের এটা ফিক্সড স্যালারি কিনা, অথবা নন স্যালারিড এমপ্লয়মেন্ট কিনা, অথবা আপনাকে এটা বলে ক্যাটাগরি নন স্যালারিড এমপ্লয়মেন্ট, আই মিন ওয়েজেস অথবা আওয়ারলি বেসিস কিনা। যদি আওয়ারলি বেসিস হয় তাহলে 6 মাসের এভারেজ 2টা জবের এভারেজ মিলে যেটা হবে ×2 দিয়ে বাইর করতে হবে বাৎসরিক কত আছে। আর যদি এটা আপনার স্যালারিড হয়, 2টা জবের মিনিমাম পেমেন্ট 6 মান্থের মধ্যে সবচেয়ে মিনিমাম যদি আপনি মান্থলি পেমেন্ট পেয়ে থাকেন, এই মান্থলি পেমেন্টটাকে ×12 যদি করেন, তাহলে দেখতে হবে যে আপনার ওইখানে 29,000 হচ্ছে কিনা। দিস আর দ্য বেসিক রুলস ফর দিস কাইন্ড অফ ক্যাটাগরি। জি, অনেক ধন্যবাদ সাহেব। তো আপনার তাহলে আমরা আমাদের যে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কের আপনি ১ম পরিবর্তনটি সম্পর্কে আলোচনা করছিলেন এবং আপনি 2nd পরিবর্তনের আলোচনা করতেছিলেন, সেটি সম্পর্কে যদি একটু কন্টিনিউ করেন প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। সো এখানে আরেকটা জিনিস হোম অফিস বলতেছে তারা পরিবর্তন করবে, সেটা হচ্ছে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দিতে চাচ্ছে যে আপনি যদি কেয়ার ওয়ার্কার থাকেন, আপনি সুইচ বা এক্সটেন্ড করতে পারবেন, কবে পর্যন্ত করতে পারবেন। তো ওনারা বলতেছেন যে ওনারা আনটিল 2028 পর্যন্ত এই সুযোগটা দিবেন, যে কেউ যদি স্কিল ওয়ার্কার উইদিন স্কিল ওয়ার্কারের ভিতরে সুইচ করতে চান অথবা এক্সটেন্ড করতে চান, সেই ক্ষেত্রে ওনারা করতে পারবেন ইন দ্য ইউকে। মানে বাইরে থেকে আনতে পারবেন না, বাট এখানে যদি কেউ করে 2028 পর্যন্ত করতে পারে। সো এখন এখানে কোয়েশ্চন হচ্ছে মনিরুজ্জামান ভাই, যারা 2022 তে আসছেন,
3-তে আসছেন, ওনারা 28-এ গেলে 5 ইয়ার্স হবে কিনা। হ্যাঁ, সো এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর, যারা এখন লেটে আসতেছেন বা যারা অলরেডি 28-এর আগে 5 ইয়ার্স হয়ে যাবে তাদের জন্য বেটার। বা এখানে আরেকটা মজার জিনিস কি, আপনি এক্সটেন্ড এবং সুইচ করতে পারবেন। যদি 28 পর্যন্ত আপনার 5 ইয়ার্স না হয়, 28-এর আগে রুলস পরিবর্তন হওয়ার আগে আপনি ওইটাকে এক্সটেন্ড করে নিবেন। হয়তো বা এইটা 20 পর্যন্ত থাকবে বা এই পর্যন্ত তারা এক্সটেন্ড সুইচ অথবা আদার রুটে আনটিল তারা এক্সটেন্ড করবে এইটা পর্যন্ত 2028 পর্যন্ত। এবং কারণ ধরেন 2028 এর ফর এক্সাম্পল মার্চ পর্যন্ত, হ্যাঁ, মার্চে গিয়ে দেখা গেছে ওনারা 5 ইয়ার্স হচ্ছে না, ওনারা মার্চের আগে অ্যাপ্লিকেশন করে এটাকে আরো এক্সটেন্ড করে ফেললেন এবং ওনারা ইয়ে করতে পারবেন। তো এখানে আমরা যদি সারমর্ম বলি, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 28 এর ভিতরে আমাদেরকে এক্সটেন্ড সুইচ যেটাই আমরা করি এই স্কিল মানে কেয়ার ওয়ার্কারে করতে পারবো, এরপরে আমরা ওইটা এক্সটেন্ড বা সুইচ করতে পারবো না। সো সবাইকে এদিক থেকে একটু মনোযোগ রাখতে হবে, দেখতে হবে যে ওনাদের 5 ইয়ার্স রেসিডেন্সিটা কবে কমপ্লিট হবে এবং তখন অ্যাপ্লিকেশন করা। অনেক ধন্যবাদ আপনি সাহেব। তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আমাদের একটি কমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কমেন্টটি, এবং এই সমস্যা অনেকেই সম্মুখীন হচ্ছে এবং আপনি কিছু টাস্ক করেছেন, সেটি হচ্ছে যে আমাদের ভাই ওনার রহমান ভাই উনি বলছেন, I got termination letter from my employer last year, but still I have valid visa until 2028. What will be the next stage? I'm confused. Please explain. সাহেব, অনেক মানুষই কনফিউজড এবং অনেককেই এইভাবে কনফিউজ করা হচ্ছে। তার ভিসা কাটেলমেন্ট করা হয় নাই, বাট এই যে টার্মিনেশন লেটারটা তার এমপ্লয়ার দিয়ে দিয়েছে, কিন্তু তার দেখা যায় যে আপনি বলেন যে এই ভিসা, সে যখন লগ ইন করে সেখানে দেখে যে তার ভিসা আছে এই ভাইয়ের মতো। তাদের ক্ষেত্রে কি করা উচিত, বা তারা কি মানে অ্যাটলিস্ট টেক দ্য অপরচুনিটি, এরকম কি করা উচিত কিনা? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। প্রথমে ভাইয়া আপনার এমপ্লয়ার টার্মিনেট করে ফেলছে, দ্যাট মিনস ওনারা উইথড্র করে ফেলছে ওনাদের স্পন্সরশিপ স্পন্সর যেটা। এখন আপনার যেটা হবে, হোম অফিস আপনাকে নোটিফাই করবে whether they will proceed to curtail your leave. সো এটা হোম অফিসের রেসপন্সিবিলিটি যদি তারা কাটেল করে। বা আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যদি যোগাযোগ না করেন আপনি ইমেইল সবকিছু চেক করে রাখবেন যাতে আপনি ওইটা দেখেন যে কোনো কাটেলমেন্ট লেটার আসছে কিনা। বাট এটা আমি যেটা বললাম যে আমরা যদি ফালায়া রাখি তাহলে প্রবলেম কি, হঠাৎ করে দিয়ে দিবে অথবা ফাইলে সার্ভ করে ফেলবে, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার জন্য বেটার হচ্ছে যোগাযোগ রক্ষা করা। জি সাহেব, আমি এরকম দেখছি যে এরকমের সে কোনো লেটার পায় নাই, ইমেলও পায় নাই, বাট দেখা গেছে যে তার যখন ওই যে তার ইমিগ্রেশন হিস্ট্রি আনা হয়েছে, তখন দেখা গেছে তাকে প্রায় 3-4 মাস আগে তাকে ওই যে আপনি বলেন তার ফাইলে তারা কাটেলমেন্ট করে রাখছে, কিন্তু এবং তার মানে হচ্ছে তিনি ওই দিন থেকে সে এখন পর্যন্ত ইলিগাল আছে। সো এটি একটা বড় রিস্ক নাকি ওনার জন্য সাহেব? আপনার যদি আসলে লাস্ট কি বলার আছে, এটি আসলে সাহেব অনেকই সমস্যা। উনি কিছু হোম অফিসের সাথে যোগাযোগ করা উচিত যে এই সমস্ত অবস্থায় কি, বা এখন যোগাযোগের মাধ্যমটাও কঠিন মনিরুজ্জামান ভাই, টেলিফোন করে কোনো সদুত্তর পাওয়া যায় না, বা অ্যাটলিস্ট কিপ সাম নোট, কার সাথে আলাপ করছেন, কি হয়েছে, এখনো পান নাই, ইমেইল চেক করা, ই ভিসাটা চেক করা, এটা ওনার দায়িত্বের ভিতরে পড়ে। অনেক ধন্যবাদ সাহেব। এখন এই এলিমেন্ট আমি একটু আরেকটা পয়েন্ট ডিসকাস করি আজকে। I came across this question today. সো একটা কোয়েশ্চেন আমি আজকে ফেস করলাম যে কেউ একজন এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে আমরা যখন সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করব আমরা রেসিডেন্সি দেখাবো, শুধু রেসিডেন্সি দেখায় অ্যাপ্লিকেশন করব, কারণ এখানে রেসিডেন্সির কথা বলা হয়েছে। আমি সবাইকে রিমাইন্ডার দিতে চাই, আপনারা রিলাক্টেন্ট হবেন না, অথবা আপনারা মনে করেন না যে আমরা কোনোভাবে যদি 5 বছর থেকে যায় আমাকে সেটেলমেন্ট দিয়ে দিবে। দিস ইজ নট দ্য কেস এট অল। হ্যাঁ, এখানে আপনার ফিউ জিনিস আপনাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে, যেটা হচ্ছে আপনার কন্ডিশন অফ দ্য লিভ। আপনার কন্ডিশন অফ দ্য লিভ, আপনার যে কন্ডিশনটা থাকে এটা কন্টিনিউ করতে হবে। যদি কন্ডিশন থাকে আপনি 20 ঘন্টা কাজ করবেন, 20 ঘন্টা কাজ করতে হবে। যদি কন্ডিশন থাকে 40 ঘন্টা কাজ, 40 ঘন্টা কাজ করতে হবে। কন্ডিশন যে স্যালারি এটা আপনাকে পেতেই হবে। অনেকে মনে করেন যে এখানে তো আমার কোনো এভিডেন্সের কথা বলে নাই, আমার তো পে স্লিপ দিতে হবে না, আমার তো ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে না, তাহলে কেন আমি এত ওয়ারি করব? বর্তমান সিস্টেমে আপনার ডিটেইলস গভর্নমেন্টের ওয়েবসাইটে ইজ রেডিলি অ্যাভেলেবল। আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করেন অনলাইন, ইউ আর গিভিং এ কনসেন্ট। আপনি কনসেন্ট দিতেছেন হোম অফিসকে টু চেক অল দিস ইনফরমেশন
আপনার গভর্নমেন্টের যত ডাটা আছে সব ডাটার এগেইনস্ট আপনার ইনফরমেশনটা চেক করার জন্য আপনি কনসেন্ট দিতেছেন, ইট উইল টেক ফিউ সেকেন্ড ফর দেম টু ফাইন্ড আউট যে আপনি ওই জায়গায় এমপ্লয়মেন্টে ছিলেন না, অথবা আপনি কাজ করেন নাই, আপনার কোনো ট্যাক্স পেও করেন নাই, আপনার কোনো এনআই কন্ট্রিবিউশনও নাই, সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজাল চান্সেস ইজ ভেরি হাই। সো আপনারা যারা মনে করতেছেন শুধুমাত্র রেসিডেন্সি দেখালে হবে, সেটা অফকোর্স নট। যদি আপনার কোনো এমপ্লয়ার আপনাকে কাজ না দেয়, আপনি কাজ না পান, সেক্ষেত্রে আপনি এমপ্লয়ার চেঞ্জ করতে হবে এবং আপনাকে কাজ করতে হবে, এবং কাজের অনুযায়ী আপনার পে স্লিপ ইস্যু হতে হবে। এইচএমআরসির যে আপনার ইয়েটা আছে, এটা সবচেয়ে বেস্ট ওয়ে কি মনিজম ভাই, আমাদের সময় আমরা যখন অতীতে ছিলাম এই ধরনের সিস্টেম ছিল না, এখন গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট করা যায়। সো আপনি লিটারালি আপনি ইউ ক্যান অ্যাক্সেস আপনার পেজ দেখতে পারবেন কত টাকা গভর্নমেন্ট মানে আপনি কন্ট্রিবিউশন দিয়েছে কিনা দিয়ে নাই, পে ওয়াইর আন্ডারে আপনার কি কি কন্ট্রিবিউশন হয়েছে, ইউ ক্যান চেক। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট টুল এন্ড এভরিওয়ান শুড ইউজ দিস টুল। অনেক ধন্যবাদ সাহেব। আপনি, আমার মনে হয় আপনার কাছে আরো একটি থার্ড একটি আপডেট আছে নাকি সাহেব? না, হোয়াইট পেপারের থার্ড যে প্রপোজাল, আমি এটা সামারাইজ করে বলতেছি বিকজ আমি একটু যাব একটু পরে সাহেব, ওটা আপনার কাছে একটু পরে যাব, আপনার কাছে একটু অনুমতি নিই। আমাদের একটি কোশ্চেন আসছে, কোশ্চেনটি হলো এরকমের, রাইট অফ অ্যাবোর্ড রিলেটেড। সেটি হচ্ছে বলছে আমার নানা 1960 সালে ইউকেতে আসছেন এবং 67 সালে তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন, আর 1973 সালে ওনার মায়ের জন্ম। এখন ওই যেহেতু তার নানা জন্মের নানার ব্রিটিশ পাসপোর্ট হওয়ার পরে তার মায়ের জন্ম হয়েছে, সেই আন্ডারে কি উনি, ওনার মা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? সো উনি পারবেন না ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে, উনার মা পারবেন। উনার মা হচ্ছে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট। যেহেতু উনার মা হচ্ছে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, সেক্ষেত্রে উনার ছেলে এই রুটে অ্যাপ্লিকেশন করতে পারবেন না অ্যাজ এ ছেলে হিসাবে। আচ্ছা সাহেব, সরি, উনি একটু অ্যাড করছেন যে ওনার মা পেয়েছেন এবং ইউকেতে আসছেন, মারা গেছেন। এখন সেটা অ্যাক্সিডেন্ট এবং সে মারা গেছে ইউকেতে, সিবলিংস। কিন্তু ওনার যে আপনি যে মনে টাচ করেছেন, ওনার যে ওনার যারা সন্তান, তারা কি ওনার গ্রাউন্ডে কিছু পাবে কিনা? না, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। সো যারা অলরেডি ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, উনারা কিন্তু ওনাদের চিলড্রেনকে ব্রিটিশ সিটিজেনশিপটা দিতে পারবেন না। উনার মা যেভাবে ব্রিটিশ সিটিজেনশিপ পাইছে, এইটা উনারা বাচ্চারা পাবেন না। বাচ্চারা অ্যাপ্লিকেশন করতে পারবে না ব্রিটিশ সিটিজেনশিপের জন্য। এভাবে যে রাইট অফ অ্যাবাউটে যে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছে, তার সন্তানরা আবার রাইট অফ অ্যাবাউটে সিটিজেনশিপ পেতে পারবেন না। সিম্পল। ভাইয়া রহমান ভাই, জিনিসটা লটে এরকমের যে আপনার মা যেহেতু রাইট অফ অ্যাবাউটে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছে, আপনারা যারা তার সন্তান, ওই তার রাইট অফ অ্যাবাউটে আবার ব্রিটিশ সিটিজেনশিপ আবেদন করতে পারবেন না। এটি হচ্ছে ল। জি সাহেব, আমি আপনার কাছে লাস্ট যে হোয়াইট স্কিল ওয়ার্কার হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের ক্যাটাগরির লাস্ট আপডেটটি জানতে চাচ্ছি। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ। সো যেটা হচ্ছে, আপনারাও তো অনেকেই জানেন যে কেয়ার ওয়ার্কার হচ্ছে আপনার একটা লো লেভেল স্কিল জব। সো এটা আরকিউএফ লেভেল 3 এর নিচে ছিল বা 3 এরকম ছিল, এবং এটা আপনার এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা বা কোনো আপনার কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে আরকিউএফ লেভেল 6 এর উপরে হইতে হইব বা আরকিউ লেভেল 3 এর উপরে হইতে হইব, এরকমের কোনো কিছু ছিল না। সেই ক্ষেত্রে যেটা হয়েছে কি, অনেকেই আসতে পারতেছেন। এখন এটাকে ভবিষ্যতে যারা আপনার আপনার অ্যাপ্লিকেশন করতে চাবেন স্কিল ওয়ার্কার রুটে, সব গ্র্যাজুয়েট লেভেলের জব আপনারা পেতে হবে এবং গ্র্যাজুয়েট লেভেলের জবটা পেতে হবে। সো এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা যে গ্র্যাজুয়েট লেভেলের জব কি আরকিউএফ লেভেল 6 লেভেলের জব যেগুলো থাকবে এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে নট নেসেসারিলি নিডেড যে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, এটা কিন্তু বলা নাই। মানে জবটা আরকিউএফ লেভেল 6 এর জব কিনা, যদি আরকিউএফ লেভেল 6 এর জব হয় সেই ক্ষেত্রে আপনারা সুইচ করতে পারবেন, সো বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। So these are the 3 important changes, and I believe very important changes. যদি এই চেঞ্জেস গুলা হয়, আমরা একটা স্ট্রিং দেখতে পারবো এই রুটের, একটা আপনার এটা ছোট হয়ে আসবে এবং এখানে এই অপরচুনিটিটা অনেকটা কমে যাবে।
জি, এবং ইংলিশের রিকোয়ারমেন্টটার সেটা Yes, বাড়াবে। of course. Another thing I forgot to say. So জি, পরবর্তীতে যারা আপনার স্কিল ওয়ার্কারে আসবেন, উনাদের এখানে আপনার সেটেলমেন্ট পেতে হলে উনাদের 10 years ওয়েট করতে হবে। So 5 to 10 years. So it's a big jump. So দেখছি। যারা আপনারা চিন্তা করতে পারতেছেন একটা দেশে আপনি কাজ করবেন এবং আপনার সেটেল হওয়ার জন্য 10 বছর ওয়েট করতে হবে। এটা প্রিটি টাফ। হ্যাঁ? এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা হচ্ছে আপনার ওই ইংলিশ যে রিকোয়ারমেন্ট এটা আপনার B1 থেকে B2 তে উত্তীর্ণ করা হবে। সো B2 তে উত্তীর্ণ করা হবে অনেকেই এখানে আবার কনফিউজড। যেমন এটা অনেকে মনে করতেছেন যারা স্পাউস রুটে আছে উনাদের বেলায় কি হবে? এখানে কিন্তু এই হোয়াইট পেপারে কিন্তু স্পাউসের কথা বলা হয় নাই। মনিরুজ্জামান ভাই। জি, স্পাউসের কথা বলা হয় নাই এবং স্পাউসের 10 ইয়ার্স রুটে আপনারা যদি কোন জায়গায় দেখেন B2 লেভেলের এক্সাম এটা হচ্ছে লিসেনিং এন্ড স্পিকিং। হ্যাঁ? হুম, বাট আপনার যারা আপনার ইয়ের রুটে আছেন তাদের জন্য আপনার ৪ টা কম্পোনেন্ট লাগবে। সো এদিক থেকে একটু ডিফারেন্স আছে যারা আপনার স্কিল ওয়ার্কারে আসবেন। আদার দ্যান দ্যাট এটা স্পাউসের রুটে কোনো পরিবর্তন হবে না। হবে না। সো দিস আর দ্য ইম্পোর্টেন্ট চেঞ্জেস জি, এবং এই যে 10 ইয়ার্স এর এখানে মনিরুজ্জামান ভাই একটু বলে রাখি, যারা অলরেডি এদেশে চলে আসছেন স্কিল ওয়ার্কারে আগের 5 ইয়ার্স রুটে টু সেটেলমেন্ট উনাদের কোনো পরিবর্তন হবে না। যারা নতুন আসবেন যখন রুলস পরিবর্তন হবে নতুন আসবেন উনাদের জন্য 10 ইয়ার্সটা অ্যাপ্লিকেবল হবে। অনেক ধন্যবাদ সাহেব। আমাদের লাস্ট ছোট্ট একটি কোয়েশ্চেন আমি একটু নিই এবং তার মাঝেই আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের এক ভাই বলছেন যে উনি ওনার সন্তানের জন্য বিডি সিটিজেনশিপের জন্য এপ্লাই করেছেন। ৭ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত পায়নি। কতদিন সময় লাগতে পারে? প্লিজ। ৭ মাস হয়ে গেছে এখনো পান নাই। ভাইয়া আপনি যেটা করবেন এটা শুডন্ট টেক মোর দ্যান 6 মান্থস। হুম, যেহেতু আপনার এটা ৬ মাসের অধিক হয়ে সিগনিফিক্যান্ট গেছে, ডিলেস। you should change them. আপনার চেঞ্জ এর সিস্টেম কি? এটা আগের মতো নাই যে আগে আমরা ওই লিভারপুলের লেটার লিখতাম বিল্ডিং 1 আপনার ইয়েতে ডিপার্টমেন্ট 1 এ লিভারপুলে আমরা লেটার লিখতাম। এটা এখন আপনার ওই জায়গায় লেটার দেওয়া যায় না। সো আপনি যেটা করতে পারেন আপনি একটা পেইড ইমেইল করতে পারেন। পেইড ইমেইলে গিয়ে যে আপনি ইনকোয়ারি করতে চান আপনার অ্যাপ্লিকেশন নিয়ে এবং সেই ক্ষেত্রে তারা যে রিপ্লাই দিবে ওই রিপ্লাই আপনি কন্টিনিউয়াস চেঞ্জ করতে পারবেন। যদি আজকে ওই I think £2.40 এর মতো চার্জ করে তারা। 2.50 সামথিং আছে। সামথিং লাইক দ্যাট মনিরুজ্জামান ভাই। হুম, একবার যদি আপনি করে ফেলেন ওই ইমেইলে আপনি বারবার কমিউনিকেশন করতে হবে। যদি দেখেন আপনি এখন করছেন এটা এখনো দিচ্ছে না আর ১ মাস পরে ওই ইমেইলে আবার কমিউনিকেশন করেন। এক্ষেত্রে আপনার আবার ডাবল টাকা দিতে হবে না। ওই যে ইমেইলটা আসবে ওই ইমেইলে যদি কন্টিনিউয়াস যোগাযোগ করেন ইনশাআল্লাহ তারা দিয়ে দিবে। আপনি একটু চেজ করেন। অনেক ধন্যবাদ সাহেব। আপনার অনেক মূল্যবান ইনসাইট আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সেজন্য সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সাহেব আপনি বিদায় বার্তায় যদি কিছু বলতে চান আমাদের জন্য। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। ধন্যবাদ আজকের প্রোগ্রাম চুজ করার জন্য। এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা টপিক। কারণ এইখানে কেয়ার ওয়ার্কার হিসাবে আমাদের কমিউনিটির অনেক লোক, অনেক ভাই-বোন এদেশে আসছেন এবং এসে উনারা অ্যা ভালো আছে অনেকে, আবার অনেকে খারাপও আছে সাহেব। না মনিরুজ্জামান ভাই ইটস স্যাড টু সে বেশিরভাগই খারাপ অবস্থায় আছেন। যদি পার্সেন্টেজ হিসাবে দেখি এখানে অনেক ভালো অবস্থানে আছেন এবং বেশিরভাগই আমি বলব খারাপ অবস্থানে আছেন। সো এখানে এই যে পরিবর্তনগুলা এটা মোরালি ওনারা অলরেডি উইক এবং আরো উইক করে ফেলতেছে। আর এটা নিয়ে একটা প্রোপাগান্ডার মতো ছড়িয়ে ফেলা হচ্ছে যে এই পরিবর্তন। অনেকেই বুঝতেছেন না পরিবর্তনটা কাদের জন্য প্রযোজ্য এবং হুম, এটা এক ধরনের ভয়-ভীতি আমাদের কমিউনিটিতে বুঝেছি। বিদ্যমান। সো এক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত। আমরা যখন আ মনিরুজ্জামান ভাই বলছিলেন যে এইটা নিয়ে আমরা প্রোগ্রাম করতে ইমিডিয়েটলি। আমিও হলিডেতে ছিলাম দেশের বাইরে। সো উনি আমাকে বলছেন যে প্রোগ্রাম করতে। আমি বলছি, "না ভাইয়া এটা নিয়ে এখন প্রোগ্রাম করার কোনো মানে নেই।" এখন প্রোগ্রাম করলে ভিউ বেশি হবে, মানুষ এটা লোভে নিবে। বাট ইভেনচুয়ালি ইট ইস নট রাইট। দিস আর দ্য প্রপোজাল। এখানে বইয়ের কোনো কিছু এখনো আসে নাই। সো সেজন্য আমরা এটা ইমিডিয়েটলি কোন সময় কোন চেঞ্জেস আসলে যদি ইমিডিয়েট কোন চেঞ্জ আসে, রুলস হিসাবে আসে তখন আমরা প্রোগ্রাম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বা কোন প্রপোজাল বা কোন ওই পলিটিক্যাল স্টেটমেন্ট যেগুলা এটা নিয়ে আমরা কোন প্রোগ্রাম করতে আমি একজন পার্সোনালি বা মনিরুজ্জামান ভাই আমরা দুজনেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ এটা আমরা মনে করি যে মানুষের ভিতরে ভয় সঞ্চার মানে ভয়টা বৃদ্ধি করে দেই। আর মানুষের কোনো উপকারে আসে না। সো আপনারা এটা নিয়ে ভয় পাবেন না। যেটা আসবে যদি রুলস হিসাবে আসে সেটা আপনাদেরকে ফেস করতে হবে। সেই সাহস রাখেন। ধন্যবাদ আপনাদেরকে। আজকের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আজকের প্রোগ্রামে অনুষ্ঠান আয়োজন করার জন্য।
অনেক তো ধন্যবাদ স্বামী। সবার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ইউকে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় চেঞ্জ সম্পর্কে কি আলোচনা করা হচ্ছে। এটি নিছকই আলোচনা। এখন পর্যন্ত যেটি সাহেব বললেন, আমরা জানি যে এখন পর্যন্ত আইনে পরিণত হয়নি। বাট এটি আপনাদের মাথায় রাখতে পারেন এবং সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনাদের সঙ্গে আবারও আমরা আগামী সপ্তাহে আগামী টিউসডেতে ইউকে সময় রাত ১১ টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত ১২ টায় এবং বাংলাদেশ সময় সকাল ৫ টায় কোনো গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন বিষয় নিয়ে আলোচনা করব। নিয়ে আসবো আপনাদের কাছে সেই আলোচনা। সেই আলোচনা দেখবেন, সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।